অনেক সময় প্রাইম মিনিস্টার সিলেট গেলে বলতেন যে ইলিয়াস বিরোধী দলে থেকেও সে এত বেশি অ্যাক্টিভিটিস করতেছে, ওকে কিছু করা মামলা দিয়েও যখন তাকে স্টপ করা যায় নাই, তখন ঘুমের মধ্যে একটা জঘন্য কাজ তারা বেছে নিয়েছিল এটা। আর আমার সন্তানরা যে কোনো সমস্যার ক্ষেত্রে যে বাবার কাছে গেলে একটা সমাধান পাওয়া যায়, সেই জায়গাটায় ওরা পায় নাই। উনি চেয়েছিলেন ওনার একটা ছেলে ব্যারিস্টার হোক। উনি এটা আগে থেকেই চাইতেন, যে বলতেন যে আমার ছেলের একটা ব্যারিস্টার বানাবো। সেই জায়গা থেকে আমার বড় ছেলে ব্যারিস্টারি পড়া আমাদের মনে হয়েছে তখনই যে এটার সাথে আসলে সরকারের লোকজন ইনভলভ আছে। সিলেটের মতো একটা এরিয়া, ওখানে আপনার যে ভারতীয় গভর্নমেন্ট ওখানে টিপাই মুখ বাদ করতে চেয়েছিল, ওটার বিরুদ্ধে উনি আন্দোলন করে তুলেছিলেন এবং সিলেটের একটা সর্বস্তর মানুষকে উনি সম্পৃক্ত করতে পেরেছিলেন এটার সাথে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জাফলংয়ের যে বর্ডার, সীমান্ত বর্ডার, সেই বর্ডারে একটা লং মার্চ করেছিলেন উনি। সেখানে প্রচুর মানুষকে উনি সম্পৃক্ত করে, এলাকার মানুষকে সেই প্রোগ্রামটা করেছিলেন। সেটা আছে, প্লাস বিরোধী দলে থাকার পরেও সিলেট এরিয়াটা মানে সাংগঠনিকভাবে এতটাই শক্তিশালী হয়েছিল যে যে কোনো প্রোগ্রাম কর্মসূচি হলে মানুষ ব্যাপক আকারে এটার সঙ্গে সম্পৃক্ত হতো। তো সরকারের পক্ষ থেকে যেটা হয়েছিল, উনি আমার সাথে মাঝে মাঝে আলোচনা করতেন, সেজন্য আমি বলছি আর কি, যে অনেক সময় প্রাইম মিনিস্টার সিলেট গেলে বলতেন যে ইলিয়াস বিরোধী দলে থেকেও সে এত বেশি ইয়ে করতেছে, অ্যাক্টিভিটিস করতেছে, ওকে কিছু করা উচিত, এই বিভিন্ন ধরনের ইয়াকে ওরা এটাকে থ্রেট মনে করতো। তো উনি প্রথম দিকে বলেছিল যে ওদের নামে তো মামলা টামলা দেওয়া হয়েছে, যাই হোক হজরত শাহজালালের মাটি হয়তো পার পেয়ে যাচ্ছে মামলা থেকে। মামলা দিয়েও যখন তাকে স্টপ করা যায় নাই, তখন ঘুমের মধ্যে একটা জঘন্য কাজ তারা বেছে নিয়েছিল, এটা আমার মনে হয়। আমাকে তুলে নিয়ে গেছে সেটাই আমরা জানি না। আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে গাড়িটা পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল, থানা থেকে আমাদেরকে ফোন করেছিল যে গাড়িটা তারা উঠাই নিয়ে গেছে, গাড়ির লোক কোথায় গেল। এখন থানা থেকে যখন বলতে পারলো না, যখন ড্রাইভারের মোবাইল বন্ধ, ওনার মোবাইল বন্ধ, তখন আমাদের মনে হয় একটা কিছু হয়েছে, যে কিছু একটা ঘটনা সামথিং। তখন আমরা বিভিন্ন আমাদের বিশেষ করে দলের যে সিনিয়র নেতৃবৃন্দ ম্যাডাম খালেদা জিয়া এবং আরও যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করেছি, সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছি। তো ওদের তখন মনে হয়েছিল যে হয়তো আইন প্রকারী সংস্থাকে তুলে নিয়ে গেছে, কিন্তু বলছে না যে নিয়ে গেছে আর কি। অনেক সময় ডিক্লেয়ার ছাড়া দেয় না, যে ইয়ে করে কি ওর নাম, থানায় নিয়ে যায় কিন্তু ডিক্লেয়ার দেয় না যে আমরা নিয়ে গেছি, ওরকম একটা আর কি। কারণ এর আগে তো গুমের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছিলাম আইন প্রকারী সংস্থার সাথে যোগাযোগ বলেন, আর তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা তখন ক্ষমতা ছিল, তখন তার সঙ্গে আমরা দেখা করেছিলাম। কিন্তু খুব একটা তৎপরতাও দেখিনি যে ওনাকে খুঁজে দেওয়ার ব্যাপারে। শুধুমাত্র আমরা যে ইনফরমেশনগুলো বলছি, তখন আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসছিল যে ওনাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, এরকম বিভিন্ন সাইট থেকে। কিন্তু দেখা গেল যে পরবর্তীতে মানে এই ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ যাওয়ার পরে গিয়ে দেখা গেছে যে যারা আমাদের ইনফরমেশনগুলো দিয়েছিল তারা আসলে তাদেরকে রিচ করা যাচ্ছে না, তাদের ফোন টোন বন্ধ আর কি, এরকম। আর আইন প্রকারী সংস্থার ওদের একটা দায়ী ছাড়া ভাব। আমরা এটা এত বড় একটা সারা দেশব্যাপী তোলপাড়, সারা দেশব্যাপী মানে এটা আন্দোলনও হয়েছিল বিএনপির পক্ষ থেকে, আর মিডিয়ার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। আর এখানে আমার বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীও আসছিল কয়েকদিন পরে। তো এরকম একটা ঘটনা পুলিশ নির্বিকার, এই জন্যে যে আমরা দেখলাম না যে ওনারা সাসপেক্টিভ কাউকে অ্যারেস্ট করলো অথবা তাকে ইন্টারোগেশন করলো, এইটুকু এই স্টেপটা পর্যন্ত তারা করে নাই। চিরাচরিত ওনার তো নাটক একটা, যে ওনার স্বজন হারানোর বেদনা উনি বুঝেন, এটা উনি চিরাচরিত বলে থাকেন সবসময়। তো উনি বললেন যে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় খোঁজখবর, কিন্তু আমরা এটাই করতে পারছি না, এরকম। তো আমাদের বাচ্চাদেরকে বললেন যে তোমরা অপেক্ষা করো, তোমায় মানে সময় লাগে এটা করতে। তো এইসব আর কি আশ্বস্ত মানে কি, যাতে মেনলি ছিল যেটা, যে আন্দোলনটা হচ্ছিল এটা যাতে না হয়, স্টপ করে, মানে একটা আশ্বাস দেওয়া, মানে আশ্বাসের জায়গায় যাতে আমরা বসে থাকি। এবং আন্দোলনটা তো 5 দিন হরতাল হয়েছিল বাংলাদেশে, সেই সময়কালের একটা বড়, সেটাকে আসলে দমানোর জন্যই এই পলিসি। আর মূলত আসলে আমি যে ওনার সঙ্গে দেখা করার জন্য আমি নিজের থেকেই যে উদ্যোগ নিয়েছিলাম সেটাও না, ওনার ওখান থেকে কেউ ইনফরমেশন আমাকে দিয়েছিল যে ওনার সাথে আপনি দেখা করেন আর কি, এরকম আমার গেটে এসে বলে গেছিলো। তখন আমি উপরে ছিলাম, নিচে গেটে এসে চিঠি দিয়ে গেছিলো যে আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন, এরকম আর কি কিছু ইনফরমেশনটা। তো ওনার সঙ্গে দেখা করবো, আমার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কথা বলছি। ম্যাডাম বললেন যে যদি একজন মানুষকে ফিরে পাওয়া যায় সেই জায়গা থেকে তুমি যেতে পারো আর কি। তো আমি গিয়েছিলাম, দেখা করলাম। তো দেখা করে আসার পরে 2-1 দিন হয়তো যোগাযোগ, ওনার আশেপাশের লোকজন পিএসটি সেটা যোগাযোগ, কিন্তু পরবর্তীতে আমরা অনেকবার চেষ্টাও করেছিলাম যে আবার দেখা করার জন্য, আবার জিজ্ঞাসা করার জন্য, কোনো রেসপন্স পাইনি, সুযোগও হয় নাই যোগাযোগ করার আর কি। বাবা নাই সামনে, আর
যে জিনিসটা আমাকে ফেস করতে হয়েছে ওদেরকে বড় করে তোলার জন্য, সেটা তো আসলে আমি জানি, আর কেউ এটা ফিল করতে পারবে না। আর আমার সন্তানরা হয়তো প্রতিটি মুহূর্তে ফিল করেছে যে ওদের একজন অভিভাবক নাই। মানে যে কোনো সমস্যার ক্ষেত্রে যে বাবার কাছে গেলে একটা সমাধান পাওয়া যায়, সেই জায়গাটায় ওরা পায় নাই। তো আমি ওদের বাবার মতো অতটা দিতে পারি নাই। তো চেষ্টা করেছি আমি যাতে ওরা মানুষ হোক, লেখাপড়া শিখে মানুষ হোক এবং একজন ভালো মানুষ হোক। সেই জায়গা থেকে আমার ছেলে দুটো আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ করেছে, ওরা কাজ করছে ওদের মতো, মেয়েটা পড়ছে আর কি ইউনিভার্সিটিতে। তো এই কথাগুলো আসলে বলার আসলে ভাষা নাই, আমি বলতে পারবো না, আমার ছেলেমেয়েরা হয়তো বলতে পারবে না তাদের ভিতরে যে এই বিষয়গুলো কী ধরনের প্রভাব ফেলছে আর কি। এটা উনি চেয়েছিলেন ওনার একটা ছেলে ব্যারিস্টার হোক, উনি এটা আগে থেকে চাইতেন, যে বলতেন যে আমার ছেলের একটা ব্যারিস্টার বানাবো। সেই জায়গা থেকে আমার বড় ছেলে ব্যারিস্টারই পড়ার, আইন প্রয়োগকারী সমস্ত কথা কথা ওনারা ওনাদের মতো করে চেষ্টা করেছেন। আর আমার সাথে যোগাযোগ ছিল, ম্যাডাম ছিলেন গুলশান অফিসে, ম্যাডাম বসতেন বা ই করতেন, ম্যাডামের সাথে অনেকবারই দেখা হয়েছে, কথা বলেছি। তো ওই ধরনের আসলে কোনো আপডেট, কোনো রিপোর্ট পাইনি। মহাসচিব তো আসছেন আমার বাসায়, অনেকবারই আসছেন, বিভিন্ন বিষয় নিয়ে বা আমার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য আসছেন। আর এখন ওনাদের জায়গা থেকে ওনারা চেষ্টা করেছেন, কিন্তু আসলে ফলাফল কিছু এরকমভাবে পাওয়া সম্ভব হয় না, কারণ তৎকালীন সরকার তো একটা নেটওয়ার্কের মধ্যে এই কাজগুলো করেছিল। তাদের তো মানে একটা জায়গা পর্যন্ত একটা সেটিং, আবার এরপরে গিয়ে আবার আর একটা সেটিং, এরকম আর কি, মানে যাতে কেউ ট্রেস করতে না পারে এরকম আর কি। যেটা আমি রিসেন্টলি গুম কমিশনের কথা বলে বুঝতে পারলাম আর কি, যে তারা বলছে যে আমরা এইটুকু ট্রেস করতে পেরেছি যে রূপসী বাংলা থেকে একটা গ্রুপ এনে এখানে জলখাবারের সামনে ওই পর্যন্ত তারা দিয়ে গেছে, আর একটা গ্রুপের কাছে হ্যান্ড ওভার। তখন আবার আরেকটা ওরা চলে গেছে এবং অন্য কারা আসছে তারা এখানে এই পর্যন্ত তারা টেস্ট করতে পারতেছে না এখন, এরকম আর কি। তো ওনারা তো আসলে সরকার ক্ষমতায় ছিল দীর্ঘদিন, একটি ফ্যাসিস্ট, এবং তাদের যে বিভিন্ন ধরনের অপকৌশলের মাধ্যমে মানুষকে এই ঘটনাগুলো যাতে কোনোভাবে প্রকাশ্যে না আসে, সে ধরনের যতটুকু সিকিউরিটিমূলক ব্যবস্থা তাদের নেওয়ার দরকার ছিল তারা কিন্তু নিয়েছে। সেটা সেইখানে থেকে আসলে বাইরে থেকে আমাদের পক্ষে সম্ভব হয় নাই আমাদের, কারণ সব জায়গা তো অ্যাক্সেস করেন না যে মানুষ যাবে বা ঢুকবে বা ইনফরমেশান নেবে আর কি। সরকারের পক্ষ থেকে, সরকার যখন ক্ষমতায় আসছেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, তখন তারা একটা গুম বিরোধী একটা সনদে স্বাক্ষর করেছেন বাংলাদেশের সদস্য হিসাবে, আর একটা গুম কমিশন ওনারা করেছিলেন। হ্যাঁ, গুম কমিশনের করার পরে ওনারা গুম কমিশনের কাজ করছে। গুম কমিশন আমাদেরকে অভিযোগ দাখিলের জন্য বলেছিল, আমরা অভিযোগ দাখিল করেছি, যারা আমরা সহ সবাই, মানে যারা গুম হয়েছে তারা সবাই দাখিল করেছে। তো এখন গুম কমিশনে যেটা ছিল যে গুম কমিশনের কাজ হচ্ছে, গুম কমিশন বলছে তাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে জাস্ট তদন্ত করে বের করা যে ঘটনার পিছনে কী কী ছিল এটা, কিন্তু আমরা আসলে ওরা করে অ্যাকশানে যেতে পারবে না, ওদের সেই ক্ষমতা নাই। যেমন কাউকে ইন্টারোগেট করতে হলে, কাউকে যদি রিমান্ডে নিতে হয়, তো সেই এখতিয়ার ওদের নাই, ওদের গ্রেপ্তার করার কোনো এখতিয়ার নাই। তো একজন মানুষকে যদি গ্রেপ্তার না করা হয়, রিমান্ডে না নেওয়া হয়, সে শুধু তার দোষ স্বীকার করবে এটা আশা করা যায় না। সুতরাং সেই জায়গা থেকে তারা কাজগুলো আগাতে পারছে না আর কি। জীবনে অনেক কিছুই ঘটে, অনেকে দেখা যায় যে 40 বছর পরে অনেকে ফেরত আসছে কোথার থেকে, 50 বছর পরে ফেরত আসছে, অনেক ঘটনাই আমাদের সামনে ঘটে। আল্লাহ ভালো জানেন সব কিছু। তবে আমরা তো অবশ্যই সবসময় চাই যে উনি ফেরত আসুক বা আসবেন, এই বিশ্বাসটা নিয়েও এগিয়ে চলা আর কি।